নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব ১০১, ১০২, ১০৩। আমাকে নিয়ে যাওয়া হয় পাহাড়ের অন্ধকার গুহায়। সেখানে খাঁচায় বন্দি বাঘ, সিংহ, পাগলা কুত্তা, শিয়াল, ইয়া বড় বড় খাঁচায় জংলি পশুগুলারে বন্দি করে রাখছে। সেখানে আমাকে নিয়ে চেয়ারে বসিয়ে হাতে পায়ে শিকল দিয়ে পশুদের মতন বেঁধে রাখে। মুখের ভেতর রুমাল ঢুকে টেপ দিয়ে মুখ বেঁধে রাখে। খাঁচায় বন্দি পশুগুলা আমাকে খাওয়ার জন্য গর্জন দিয়ে উঠতে থাকে। কিছুক্ষণ পরে এসপি শামসুল আমার সামনে এসে বসলো। দুইজন কনস্টেবল এসে আমার মুখের বাঁধন খুলে দিল। এসপি শামসুল, এই চেয়ারম্যানের ফ্লোরে তোরা খাতির যত্ন কর। তিনজন কনস্টেবল আমাকে কুত্তার মতন মারতে থাকে। আমার শরীরে কাটা স্থানে লবণ ছিটিয়ে দেয়। আমি যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেলি। পানির ছিটায় আমার জ্ঞান ফেরে। চোখ খুলে তাকাতে পারছিলাম না। পুরো শরীর নিস্তব্ধ হয়ে গেছে। ক্ষতস্থানে লবণ দেওয়ায় ক্ষতস্থানগুলো ফুলে ফুলে উঠছে। এসপি শামসুল আমার চুলের মুঠি ধরে বলল, তোরা তো ফেরাউনকেও হার মানাবি। আমাকে এখানে নিয়ে এসেছেন কেন, থানায় না গিয়ে? শামসুল, এই শুয়োরের বাচ্চা, তোর এখানে নিয়ে আসতি তোর সেবা যত্ন করার জন্য। নিষ্পাপ মেয়েগুলোরে তোরা পাচার করে দেস। কুত্তার বাচ্চা, তোরা নিজেদের মা বোনদের বিক্রি করে দিতে পারোস না? বাদশাহ অট্টহাসি দিয়ে বলল, কিছুদিন আগেও তো আমার চাচার থেকে এক ব্যাগ টাকা নিয়ে গেলেন, হঠাৎ এমন পোল্ট্রি নিলেন কেন? শামসুল রেগে গিয়ে বাদশাকে লাথি মারতে শুরু করলো। কি মনে করছিস তোদের কেনা গোলাম আমরা? শুয়োরের বাচ্চারা, তোরা টাকা ইনকাম করস কারি কারি আর আমাদের সাথে কুত্তার মতন ব্যবহার করিস, মানুষ বলে মনে করিস না? বাদশাহ, তোরা তো কুত্তাই, তোদের সাথে তো কুত্তার মতন ব্যবহার করা উচিত। আইনের পোশাক পরে কিছু টাকার জন্য আমাদের কাছে বিক্রি হয়ে যাস। থু, থু। শামসুল বাদশার মুখ পা দিয়ে চেপে ধরে বলল, শুয়োরের বাচ্চা, তোর তেজ আসে কোথা থেকে? তুই আমার কাছে বন্দি, তোকে টুকরো টুকরো করে জংলি পশুদের খাওয়াবো। বাদশাহ, তোর এই ক্ষমতা এখনো হয়নি আমাকে বন্দি করার। তুই এখনো অন্য কারো কাছে বিক্রি হয়ে গেছোস। তোকে দিয়ে এই কাজ কে করিয়েছে তার নাম বল। শামসুল, এই খানকির পোলারে তোরা মারতে থাক ততক্ষণ পর্যন্ত তোর তেজ না কমে। আমাকে ইলেকট্রিক শক দিতে শুরু করে। ড্রামের ভেতরে পানি আর বরফ ঢেলে দিয়ে তার ভেতরে আমাকে চুবাইতে শুরু করে। আমার মুখ বাঁধা ছিল, চিৎকার করতেও পারছিলাম না। যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি সেন্সলেস হয়ে যাই। ওরা আমার পায়ের তালুতে গরম পানি ঢেলে দিয়ে আমার জ্ঞান ফিরিয়েছে। আমার চোখের কোণায় রক্ত জমে যায়, পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। আমার শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছিল। মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমি কি ভাবছিলাম জানো? আমি যদি মারা যাই আমার বেলি ফুলের কি হবে? এমনি আমার বন্ধু রফিক আমাকে কল দিয়ে বলেছে গ্রামের অনেক ছেলেদের উপরে নজর পড়েছে। আমার বেলি ফুল দেখতে তো মাশাল্লাহ অনেক সুন্দর। মৃত্যুর আগে আমি একবার আমার বেলি ফুলকে দেখতে চাই। বেলি ফুলকে আমার বউ বানাতে চাই। আচ্ছা, আমাকে যদি এখানে মেরে ফেলে, আমার লাশটাও তো বেলি ফুল দেখতে পারবে না। ওকে হয়তো শেষবারের মতো আমাকে দেখতেও দিবে না। বোকা বেলি ফুল হয়তো আমার কলের অপেক্ষায় বসে আছে। আমাকে কলও দিচ্ছে। কলে না পেয়ে অভিমান করে গাল ফুলিয়ে কলপারে দাঁড়িয়ে আছে। যেভাবেই হোক আমাকে এখান থেকে বের হতেই হবে। আমার বেলি ফুলের কাছে যেতেই হবে আমার। এসব ভাবতে ভাবতে আমি আনমনে হেসে উঠি। আমাকে এত মারার পরেও আমি হাসছি, এটা দেখার পরে শামসুল আমার সামনে এসে বসে। চুলের মুঠি ধরে জিজ্ঞেস করলো, কিরে শুয়োরের বাচ্চা, এত মারার পরে হাসছিস কেন? মৃত্যুকে ভয় করিস না? আমি তখন বলছিলাম, আমাকে মারার হলে অনেক আগে মেরে ফেলতি। শামসুল, তোকে তো জিন্দা লাশ বানিয়ে ফেলবো। তোর বাবারে কল দিছিলাম। তোর বাবা বলছে তোর মতো ছেলে 10টা মরে গেলেও তার কিছু যায় আসে না। টাকার বিনিময়ে তোকে ছাড়িয়ে নিতে চাই, কিন্তু তোর বাবার যত অবৈধ ব্যবসা আছে তার থেকে 50% শেয়ার না দিলে তোকে ছাড়বো না। আমি তখন অট্টহাসি দিয়ে বললাম, তাহলে এই হচ্ছে আমাকে এখানে নিয়ে আসার আসল কাহিনী? শামসুল রড দিয়ে আমার পেটের ওপরে চাপ দিয়ে ধরে। আমি ব্যথায় চিল্লাতে শুরু করি। আমার পেট ফুটো হয়ে রক্ত বেরিয়ে যায়। আমি আবারও জ্ঞান হারিয়ে ফেলি। তারপরে কি হয় আমি আর কিছু জানি না। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি মেডিকেলে অ্যাডমিট। আমার সামনে বসা ছিল আমার চাচা আর তার মেয়ে রুহানি। আমার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়েছিল, সব জায়গায় ব্যান্ডেজ করা। কথা বলার শক্তিও ছিল না। আমার মেজো চাচা জিজ্ঞেস করছে আমার এখন কেমন লাগছে। আমি কোনো মতে বললাম যে ভালো আছি। এসপি শামসুল কোথায়? আমাকে এখানে কখন নিয়ে আসলেন? মেজো চাচা আমাকে জানালেন শামসুলকে মেরে ওকে নদীতে ভাসিয়ে দিয়েছে।
আমি রুহানিকে বললাম, তোর মোবাইলটা একটু দে তো, একজনকে কল দিব। বেলিফুলকে কল দিলাম। রিং করার সাথে সাথেই বেলিফুল কল রিসিভ করলো। আমি চুপ করে বেলিফুলের নিঃশ্বাসের শব্দ শুনছিলাম। বেলিফুল কেঁদে উঠে বলল, আমি জানি আপনি কল দিয়েছেন। আপনার মোবাইলে কি হয়েছে? 6 দিন ধরে আপনাকে একভাবে পাগলের মতো কল দিচ্ছি, কিন্তু আপনার মোবাইল বন্ধ। কথা বলছেন না কেন? এই শোনেন না, কথা বলেন। আল্লাহ, একবার কথা বলেন, আমি মরেই যাব। আমি হেসে বললাম, ভালোবাসি আপনাকে। আমি তো এই বেলি ফুলের জন্য দুনিয়ার সব কষ্টকে গ্রহণ করে নিতেও রাজি। এই শোনো, আমি তোমার ভেজা ভেজা কণ্ঠে পাগল হয়ে যাচ্ছি। ঠাস করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হলো। আমি হ্যালো হ্যালো করতে থাকি। তোমার নানির চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। বেলি ফুল 6 দিন পর আমার কণ্ঠ শুনে অজ্ঞান হয়ে গিয়েছে। তোমার নানি আমাকে সব কিছু জানালো। 6 দিন ধরে বেলি ফুল ঘুমায় নাই, পানি পর্যন্ত খায় নাই। সারাদিন শুধু কল দিয়েছে। আমার জন্য রফিকের বাড়িতেও গিয়েছিল। রফিকও যখন আমার কোনো খোঁজ পাচ্ছিল না, তখন বেলিফুল একেবারে ভেঙে পড়ে। এই কথা শোনার পরেই কল কেটে দিয়ে আমি চাচার কাছে গিয়ে বললাম, আমি আজকে নোয়াখালী যাব। চাচা জানালো ডাক্তার আমাকে বেড রেস্টে থাকতে বলছে, 2-3 দিন এখানে থাকতে হবে। আমি চাচার কথা কোনো কথাই শুনলাম না। শরীরের ওই অবস্থা নিয়ে নোয়াখালীর জন্য রওনা দিলাম। রাত 1:30 বাজে বেলিফুলের বাড়ি গিয়ে পৌঁছালাম। রফিক আর তোমার নানি বারান্দায় বসে বসে কথা বলছিল। গাড়িতে বসে আমি রফিককে কল দিয়ে বলেছিলাম, বেলিফুলের বাড়ি গিয়ে তোমার নানিকে সব কিছু বুঝিয়ে বলার জন্য। তোমার নানি আমাদের সম্পর্কের কথা জানে। আমার পুরো শরীরে ব্যান্ডেজ দেখে তোমার নানি কান্নাকাটি শুরু করে দিল। তাকে বুঝিয়ে সুঝিয়ে বেলিফুলের রুমে গেলাম। বেলিফুল তখন ঘুমাচ্ছিল। আমি খাটের এক কোণায় গিয়ে বসে বেলিফুলের ঘুমন্ত নিষ্পাপ চেহারার পানে তাকিয়েছিলাম। আমার তৃষ্ণার্ত চোখ দুটো তৃষ্ণা মেটাতে ব্যস্ত ছিল। বেলিফুলের শরীর থেকে বেলিফুলের ঘ্রাণ এসে আমার নাকে বারবার বাড়ি খাচ্ছে। নিজেকে মাতাল মাতাল লাগছে। সজল, আম্মাজানের বিষয়ে কথা বলছেন আমার সাথে, ভেবেচিন্তে বলুন। বাদশাহ হাসি দিয়ে বলল, আমি কি তোমার মতন এত কন্ট্রোললেস নাকি? আমি খুব ধৈর্যশীল পুরুষ। তোমাকে আমি যখনই দেখি তখনই আমার যৌবনকালের কথা মনে পড়ে যায়। তুমি একদম আমার মতন হয়েছ। শুধু তুমি কন্ট্রোললেস আর আমি ধৈর্যশীল। বলেই অট্টহাসিতে মেতে উঠল। সজল ভাবনার সাগরে ভেসে গেল। চেয়ারম্যানকে দেখলে কখনো কেউ বলবে না চেয়ারম্যানের ভেতরে এত রসিকতা আছে। তার মনে কোনো নারীর বসবাস আছে। কোনো নারীর প্রেমে পড়ে সেও পাগলামি করেছে। বাদশাহ সজলের কাঁধে হাত রেখে বলল, শুরুতে ভাবনার সাগরে ভেসে গেলে হবে না, পুরোপুরি ধৈর্য সহকারে শুনতে হবে। সজল স্থির হয়ে বসলো। প্রায় 1 ঘন্টা পরে বেলিফুলের ঘুম ভাঙল। লাফ দিয়ে উঠে বালিশের পাশ থেকে মোবাইল নিয়ে আমাকে কল দিতে শুরু করলো। আমি যে ওর পাশে বসে আছি তাও খেয়াল করে নাই। মোবাইল বন্ধ পেয়ে বালিশে মাথা গুঁজে কান্না শুরু করলো। আমি ওর পাশে গিয়ে বসে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, এত কান্না করছো কেন? তোমার পাগল তো তোমার কাছে চলে আসছে। ও আমার কণ্ঠ শুনে মাথা না জাগিয়ে আরো হাওমাও করে কাঁদতে শুরু করলো। আমি বললাম, বেলিফুল, আমি কিন্তু তোমার কান্না শুনতে এখানে আসিনি। আমি 6 দিন ধরে না খাওয়া তোমার হাতে খাবার খেতে এসেছি। এই কথা শোনা মাত্রই লাফ দিয়ে উঠে এক দৌড়ে রান্নাঘরে চলে গেল। আমি বসে বসে হাসছি। বেচারি আমার জন্য এত কান্না করলো, কিন্তু আমার দিকে ফিরেও তাকালো না। কিছুক্ষণ পরে পান্তা ভাত ডিম ভাজি নিয়ে আসলো। বেলিফুলের নাক মুখ ফুলে আছে, চোখে রক্ত জমে লাল হয়ে আছে, চুলগুলো পাগলের মতো এলোমেলো। রুমে ঢুকে আমার পুরো শরীরে ব্যান্ডেজ দেখে ওখানেই থ মেরে দাঁড়িয়ে থাকে। আমি বিষয়টা বুঝতে পেরে ওর সামনে গিয়ে ওর হাত থেকে প্লেট আর পানির গ্লাসটা খাটের উপরে রেখে বললাম, বেলিফুল, কান্নাকাটি চিৎকার কিছু করবে না। খাটের উপরে বসো শান্ত হয়ে, আমি তোমাকে সব কিছু বলবো। কে শোনে কার কথা, সে তো কান্নার বন্যা বসিয়ে দিয়েছে। মাটিতে বসে হায়রে কান্না। সেই কান্না থামাতেই আমার আধা ঘন্টা সময় লেগেছে। বেলিফুলকে দিয়ে পুকুর ঘাটে গেলাম। বেলিফুলের হাত মুখ ধুয়ে দিয়ে ঘাটলার সিঁড়িতে দুজন বসলাম। বেলিফুল আমার যেখানে যেখানে ব্যান্ডেজ করা সেখানে সেখানে আলতোভাবে ছুঁয়ে দিচ্ছে। আমি প্রথমবারের মতো বেলিফুলের কাছে অনুমতি চাইলাম তার হাত ধরার, কিন্তু সে আমাকে অনুমতি দিল না। আমি খুবই নিরাশ হলাম। ভেবেছিলাম আমার এই করুণ অবস্থা দেখে হয়তো বেলিফুলের আমার উপরে মায়া হবে, কিন্তু বেলিফুল খুবই কঠোর। আমি অসহায় করুণ চোখে বেলিফুলের দিকে তাকিয়েছিলাম, যদি একটু মায়া দেওয়া হয় হাতটা ধরতে দেয়। বেলিফুল কাট কাট গলায় বলল, একদম আমার দিকে এভাবে তাকাবেন না, চোখ তুলে ফেলবো।
আমি বললাম, অসুস্থ মানুষের ওপর কি তোমার মায়া হয় না? বেলি ফুল আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল আমার সাথে। আমি বেলি ফুলের কাছে সব সত্যি কথা বলে দিলাম, আমার সাথে কি কি হয়েছে। আমি কখনো বেলি ফুলের সাথে মিথ্যা কথা বলি নাই। আমার পাপের জগৎ থেকেও কখনো বেলি ফুলকে অজানা রাখিনি। আমার সব কিছু জানার পরেও সে আমাকে গ্রহণ করে নিয়েছে। আমার সব কথা শোনার পরে বেলি ফুল শুধু অঝরে কান্না করেছে। আমি বেলি ফুলের মুখের পানে তাকিয়েছিলাম। বেলি ফুল কাঁদতে কাঁদতে বলল, আপনার যদি কিছু হয়ে যেত আমার কি হতো বলুন? আপনি ছাড়া তো আমার আর কেউ নেই। আমি বললাম, আমিও মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে সেই চিন্তা করছিলাম, আমি ছাড়া তো তোমার আর কেউ নেই। তাই তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। বেলিফুল আমাকে বলল, চলুন আমরা কোথাও পালিয়ে যাই। আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম, কোথায় পালিয়ে যাবে? বাংলাদেশে যে কোনো জায়গায় যাই না কেন আমাদের খুঁজে বের করে ফেলবে। কথার মাঝে তোমার নানি আর রফিক আমাদের পাশে বসলো। আমরা চারজন মিলে সিদ্ধান্ত নিলাম, আমি আর বেলিফুল বাংলাদেশ থেকে পাকিস্তানে চলে যাব। আমার পাসপোর্ট আছে, শুধু বেলি ফুলের পাসপোর্ট বানালেই হবে। বেলি ফুলের পাসপোর্ট বানানোর দায়িত্ব নিল রফিক। তোমার নানির কথা ছিল আগে বেলি ফুলকে বিয়ে করব, তারপর ওকে নিয়ে দেশ ছাড়বো। আমিও রাজি হয়ে গেলাম। তারপরে তারা দুজন চলে গেল। আমি আর বেলি ফুল কিছুক্ষণ নিজেদের পার্সোনাল সময় কাটালাম। ফজরের আজান যখন পড়ছিল আমি তখন বেলি ফুলের থেকে বিদায় নিয়ে চলে আসলাম। মসজিদে নামাজ পড়ে আমাদের বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখি রুহানি, মেজো চাচা, আব্বা আম্মা সবাই আমার জন্য ডাইনিং রুমে অপেক্ষা করছিল। আম্মা আমাকে দেখে কান্নাকাটি আহাজারি শুরু করে দিল। আব্বা ধমক দিয়ে আমাকে উপরে পাঠিয়ে দেয়। আব্বা তার পাশে বসতে বলল। আমিও বাধ্য ছেলের মতো বসে গেলাম। আব্বা আমাকে জিজ্ঞেস করলো সারা রাত আমি কোথায় ছিলাম। ধান খেতে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আব্বা বলল, তোমার শরীরের এই অবস্থা আর তুমি ধান খেতে বসে আড্ডা দিচ্ছিলা? ফাজলামি করো। আপনাদের কারণে আমার শরীরের এই অবস্থা হয়েছে। আপনারা আমাকে জোর করে অবৈধ কাজে লিপ্ত করেছেন। এখন আবার বলছেন আমার শরীরের এই অবস্থা। আপনাদের কি আসে যায়? আপনাদের কাজ হলেই তো হলো। আমি মারা গেলে তো আপনাদের কিছু আসে যায় না। মেজো চাচা আমাকে থাপ্পড় মেরে বলল, বাবার মুখে মুখে তর্ক করছো? যা বলি তা শোনো। তুমি সুস্থ হওয়ার পর রোহানির সাথে তোমার বিয়ে দেব। আমার মেয়ে তোমাকে ভালোবাসে আর আমার মেয়ে প্রথমবার আমার কাছে কিছু আবদার করেছে। আমি চিৎকার দিয়ে সোজা হয়ে চাচার সামনে দাঁড়িয়ে বললাম, আপনি বললেই হবে নাকি? আমার জীবনের সিদ্ধান্ত আমি নিব। আপনার মেয়ে আমাকে ভালোবাসলে আমার কি? আমি ওকে ভালোবাসি না। আমি কখনো ওর দিকে ফিরেও তাকাইনি। চাচা বলল, আমার মেয়ে আমার কাছে আকাশের চাঁদ যদি চাইতো আমি এনে দিতাম। আর তো সামান্য তোকে চেয়েছে। তোকে যদি ওকে আমি দিতে না পারি তাহলে আমি কেমন বাবা? আমি আব্বার কাছে গিয়ে বললাম, আব্বা আপনি কিছু বলছেন না কেন? তার মেয়ের ভালোবাসার মূল্য আছে, আমার কোনো মূল্য নেই আপনার কাছে? আব্বা বলল, রুহানি দেখতে শুনতে তো অনেক সুন্দর। সবচেয়ে বড় কথা হলো ঘরের মেয়ে ঘরে থাকবে। তোর চাচা তো খারাপ কিছু বলে নাই। আমি আব্বাকে বললাম, আমার শেষ কথা, আমি রুহানিকে কখনো বিয়ে করব না বলে রুমে গেলাম। রুমে গিয়ে খাটের উপরে বসে আমি কি করব সেই চিন্তা করছিলাম। আমার নিজেকে পাগল পাগল লাগছে, কারণ আমি আব্বার চাচাকে ভালো করেই চিনি। তারা যা বলে তাই করে, তাদের সাথে আমি কখনো পারবো না। তাদের হাত অনেক লম্বা। আমার আব্বার থেকে চাচার ক্ষমতা বেশি। আমার আব্বা চাচার পাওয়ারে চলে। চেয়ারম্যান হওয়ার কথা ছিল চাচার, কিন্তু চাচা না হয়ে আব্বাকে চেয়ারম্যান হওয়ার সুযোগ দিয়েছে। চাচা যা বলে আব্বা তা করে। যদি কখনো বেলি ফুলের কথা তারা জানতে পারে, বেলি ফুলকে মেরে ফেলবে। আমার যা হোক আমি তা চিন্তা করি না। যদি বেলি ফুলের কিছু হয় তা আমি মেনে নিতে পারবো না। বেলি ফুলের দিকে কেউ চোখ তুলে তাকালেও তার চোখ তুলে ফেলবো। আমার তখন মনে হলো রুহানিকে হয়তো সব কিছু বুঝিয়ে বললে রুহানি বুঝবে। কাজের মেয়েকে দিয়ে রুহানিকে আমার রুমে ডাকলাম। রুহানি আমার রুমে এসে আমাকে দেখে লজ্জা পেতে লাগলো। আমি রুহানিকে বললাম, লজ্জা পেতে হবে না, খাটের উপরে বস। রুহানিও বাধ্য মেয়ের মতো বসে পড়ল। আমি রুহানিকে বললাম, 6-7 বছর ধরে আমি একজনকে ভালোবাসি। সে হচ্ছে আমার বেলি ফুল। তাকে ছেড়ে আমি অন্য কাউকে কল্পনাও করতে পারি না। তুই আমাকে ভালোবাসিস তা আমি বুঝেছি, কিন্তু আমিও তাকে অনেক ভালোবাসি। সেও আমাকে অনেক ভালোবাসে। তাকে আমি না পেলে মরে যাব, কিন্তু তারপরেও ও তোকে আমি বিয়ে করব না। রুহানি খিলখিল করে হেসে উঠে বলল, হাসপাতালে বসে আমার থেকে মোবাইল নিয়ে যার সাথে কথা বলছিলা তার কথা বলছো? আমি বললাম, হ্যাঁ। রুহানি বলল, তাকে ভুলে যাও। আমি তোমাকে অনেক ভালোবাসি।